আমি আগের ভিডিওতে যেটাতে কার্বক্সিলিক অ্যাসিডের ভিডিও দেখিয়েছিলাম সেটাতে একটা সংশোধন করতে চাই। এরপর আমরা তাদের তুলনামূলক সুস্থিতি নিয়ে আলোচনা করব। আমার যে ভুলটা হয়েছিল তা হলো ইথারের নামকরণের সময় আমি শুধুমাত্র কার্বনের প্রধান কাঠামোটার নামকরণ করেছিলাম। আমি আপনাদের বলিনি যে এই অক্সিজেনের সাথে এখানে কতটা কার্বন যুক্ত আছে। অ্যাসিটেট আসলে এই অংশটার কথা বলে না, আসলে আমার বলা উচিত যে এই অংশটাকে নির্দেশ করে, কিন্তু আপনাকে এখানে কতটা কার্বন আছে সেটা উল্লেখ করতে হবে। এখানে আমরা যে অণুটা এঁকেছি সেটা আসলে মিথাইল অ্যাসিটেট। এটা হলো মিথাইল অ্যাসিটেট, অথবা আপনি এর সিস্টেম্যাটিক নামকরণ করলে এটা হবে মিথাইল ইথানোয়েট। আর মিথাইল আসছে এখান থেকে, এটার নাম হলো মিথাইল এথানোয়েট। এখন এটা হলো এবার কার্বক্সিলিক অ্যাসিডের জাতকগুলোর মধ্যে তুলনা করা যাক। আমি অ্যাসিটিক অ্যাসিডের জাতকগুলোর মধ্যে তুলনা করব। প্রথমে আমরা অ্যামাইড দেখেছিলাম, যেটা ছিল অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড দেখতে এরকম হয়। এটা হলো অ্যাসিটামাইড, অ্যাসিটামাইড। এরপর আমরা ইথার দেখেছিলাম, আর সেখানেই আমার ভুলটা হয়েছিল। এটা ছিল মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট। এখানে CH3 আছে, এটা হলো মিথাইল অ্যাসিটেট। এটা থেকে মিথাইল অংশটা এসেছে, এটা হলো মিথাইল অ্যাসিটেট। এরপর আমরা এর অ্যানহাইড্রাইডটা তুলনা করার জন্য নিয়ে আসব। এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আমি অন্য একটা রং নিচ্ছি। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেখতে এরকম হয়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেখতে ঠিক এরকম হয়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আর শেষে আমাদের ছিল অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড সেটা দেখতে ঠিক এরকম। অ্যাসিটাইল ক্লোরাইড দেখতে এরকম হয়। এগুলো সবগুলোই হলো অ্যাসিটিক অ্যাসিডের জাতক। আমরা গত ভিডিওর শুরুতেই সেটা এঁকেছিলাম, সেটা হলো এখানে অ্যাসিটিক অ্যাসিড। এখন চিন্তা করা যাক যে এগুলো সুস্থিত হবে কি হবে না। সেটা চিন্তা করার জন্য এই অণুগুলোর কোনো রেজোনেন্স কাঠামো আছে কি না সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। প্রথমে অ্যাসিটামাইড দিকে দেখা যাক। আমরা জানি যে নাইট্রোজেন 3টা বন্ধন গঠন করে, এর 2টা অতিরিক্ত ইলেকট্রন থাকে যেগুলো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হিসেবে থাকে। এটা আসলে ইলেকট্রন সমৃদ্ধ, এটা এখানকার হাইড্রোজেনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক। এটা যে কার্বনের সাথে যুক্ত তার চেয়েও বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে আপনি একটা অবস্থা কল্পনা করতে পারেন যে এখানে এই নাইট্রোজেন তার একটা ইলেকট্রন এখানকার এই কার্বনকে দান করতে পারে, আর কার্বন তখন দ্বিবন্ধনের একটা বন্ধনের অক্সিজেন প্রান্তের ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে। তখন সেটা অক্সিজেনের কাছে যেতে পারে। তখন একটা রেজোনেন্স কাঠামো গঠিত হবে, যেটা দেখতে এরকম। আমি একই রং ব্যবহার করি। তখন এরকম একটা রেজোনেন্স কাঠামো গঠিত হবে। উপরের অক্সিজেনটা একটা ইলেকট্রন পেল, এটা পেয়েছে বলে এর একটা নেগেটিভ চার্জ থাকবে। এরপর এখানকার এই বন্ধনটা থাকছে নাইট্রোজেনের সাথে। নাইট্রোজেনটা এইমাত্র একটা ইলেকট্রন দিয়েছে এখানকার এই কার্বনটাকে, যেটা আগে কার্বনিল কার্বন ছিল, তাই এখানে এবার একটা দ্বিবন্ধন গঠিত হচ্ছে। নাইট্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে বলে এর এবার একটা পজিটিভ চার্জ আছে। এটা হলো অ্যাসিটামাইডের একটা রেজোনেন্স কাঠামো। এটা অনেক সুস্থিত, এটাকে পুরোপুরি সুস্থিত বলা উচিত। এটা হলো কোয়াইট স্টেবল বা সম্পূর্ণভাবে সুস্থিত। এবার এখানকার এই ইথারের কথা চিন্তা করা যাক। এখানে আমরা মনে হয় একই রকম কিছু করতে পারি। আমরা এখানকার এই ইথারের কথা চিন্তা করলে অক্সিজেনের 2 জোড়া অতিরিক্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এটা এর সাথে যা যুক্ত আছে তার চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। এটা এখানে একই কাজ করতে পারবে। এখানে যেটা নাইট্রোজেন করেছিল এটা তার একটা ইলেকট্রন এখানকার এই কার্বনকে দিতে পারবে। এই কার্বনটা তখন একটা ইলেকট্রন এখানকার এই কার্বনিল অক্সিজেনকে দিতে পারবে। তখন একটা রেজোনেন্স কাঠামো গঠিত হবে, যেটা দেখতে এরকম। এর রেজোনেন্স কাঠামোটা আমরা অ্যামাইডের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম প্রায় সেরকমই হবে।
রেজোনেন্স কাঠামোতে এই অক্সিজেনটা এবার একটা ইলেকট্রন পেয়েছে, তাই এর এবার একটা নেগেটিভ চার্জ থাকবে। অক্সিজেনের সাথে এই বন্ধনটা এখনও আছে। এই অক্সিজেনটা একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে বলে আগে যেটা কার্বনিল কার্বন ছিল সেটার সাথে আরেকটা বন্ধন গঠন করবে। এটা নতুন একটা কার্বনিল গ্রুপ গঠন করে, আপনি সেভাবেও এটা দেখতে পারেন। তাহলে এটা দেখতে এরকম হবে। এই অক্সিজেনটা একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াতে এবার এর একটা পজিটিভ চার্জ থাকবে। তাহলে এটাকে বেশ ভালো একটা রেজোনেন্স কাঠামো বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা বেশি সুস্থিত হবে। এর উত্তরটা পর্যায় সারণী থেকে আসবে। পর্যায় সারণীতে নাইট্রোজেন আর অক্সিজেনের অবস্থান দেখা যাক। এরা এখানে আছে, এরা উপরে ডান দিকে আছে। এই দুইটাই অনেক তড়িৎ ঋণাত্মক, কিন্তু অক্সিজেন আরও বেশি তড়িৎ ঋণাত্মক। এটা নাইট্রোজেনের ডান দিকে আছে। অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, মনে রাখবেন তড়িৎ ঋণাত্মকতা হলো ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা, কে কত বেশি ইলেকট্রনকে নিজের দিকে টানছে। অক্সিজেন নাইট্রোজেনের তুলনায় ইলেকট্রনকে অনেক বেশি নিজের দিকে টানবে। তাহলে অক্সিজেনের একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা কম হবে নাইট্রোজেনের তুলনায়। তাই এই রেজোনেন্স কাঠামোটা গঠিত হওয়ার প্রবণতা বা সম্ভাব্যতার দিকে গেলে এর গঠিত হওয়ার সম্ভাবনা কম হবে এটার রেজোনেন্স কাঠামোটার তুলনায়। তাহলে এখানকার এই কাঠামোটা কম সুস্থিত হবে, অর্থাৎ এটা অ্যামিডের তুলনায় কিছুটা কম সুস্থিত হবে। আমরা যদি এটাকে কোয়াইট স্টেবল বা পুরোপুরি স্টেবল বলি, তবে এটাকে বলবো জাস্ট স্টেবল বা জাস্ট শুধুমাত্র সুস্থিত। এবার চিন্তা করা যাক যে অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে কি ঘটবে। অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এর অতিরিক্ত ইলেকট্রন আছে। এটা বেশি তড়িৎ ঋণাত্মক এর সাথে যেগুলো যুক্ত আছে তার তুলনায়। তাহলে এটা মনে হচ্ছে যে আমরা ইথারের ক্ষেত্রে যা করেছিলাম এবারও তাই করা যাবে। এটা একটা ইলেকট্রন দান করতে পারবে, এটা একটা ইলেকট্রন এখানকার এই বন্ধনে দান করতে পারবে। এক্ষেত্রে এরকম একটা রেজোনেন্স কাঠামো গঠিত হবে। এটা একটা ইলেকট্রন এখানকার এই কার্বনকে দান করবে, এরপর কার্বন থেকে একটা ইলেকট্রন বের হয়ে অক্সিজেনের কাছে চলে যাবে। এর ফলে একটা রেজোনেন্স কাঠামো গঠিত হবে যেটা দেখতে এরকম হয়। রেজোনেন্স কাঠামোতে এবার একটা নেগেটিভ চার্জ থাকবে, এবার একটা দ্বিবন্ধন গঠিত থাকবে এই অক্সিজেনের সাথে। এখানে আরেকটা বন্ধন আরেকটা অ্যাসিল গ্রুপের সাথে আছে। ঠিক এরকম এই অক্সিজেন একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে বলে এর এবার একটা পজিটিভ চার্জ থাকবে। এটাকে একই রকম অবস্থা বলে মনে হচ্ছে যেটা ইথারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কিন্তু এখানে আরেকটা রেজোনেন্স কাঠামো আছে। এখানে আরও একটা অবস্থা হতে পারে যেখানে ইলেকট্রনটা এই কার্বনকে দান করার এবং এটা ঘটার পরিবর্তে অন্যরকম কিছু ঘটতে পারে। ইলেকট্রনটা এবার এই কার্বনকে দান করা যেতে পারে, আর তখন এই ইলেকট্রনটা এই অক্সিজেন নিয়ে নেবে। তাহলে এই অবস্থায় অন্যরকম একটা কাঠামো গঠিত হবে। এক্ষেত্রে এই এসিল গ্রুপটা একই রকম থাকবে, এটা এই অক্সিজেনের সাথে বন্ধনযুক্ত থাকবে। এবার এখানে একটা দ্বিবন্ধন গঠিত হবে। এটা একটা অক্সিজেন নিয়েছে, তাই দ্বিবন্ধনের একটা বন্ধন আর থাকবে না, সেটার এবার একটা নেগেটিভ চার্জ আছে, আর অণুটার বাকি অংশগুলো আছে। এবার এই দুইটা রেজোনেন্স কাঠামো থাকবে, এটাতে অবশ্যই একটা পজিটিভ চার্জ থাকবে কারণ এটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আপনি বলতে পারেন যে রেজোনেন্স কাঠামো বেশি হলে সুস্থিতিও বেশি হবে, কিন্তু এখানে মূল বিষয়টা হলো উভয় রেজোনেন্স কাঠামোই একই অক্সিজেনের উপর নির্ভরশীল। এদেরকে এই অক্সিজেনের ইলেকট্রন শেয়ার করতে হবে, তাই এই দুইটার প্রতিটার পৃথকভাবে ঘটার প্রবণতা কম হবে ইথারের ক্ষেত্রে যেরকমটা ঘটেছিল তার তুলনায়। আপনি বিষয়টা এভাবে দেখতে পারেন যে এই বন্ধনটা দুইজনেই শেয়ার করবে, যেখানে ইথারের ক্ষেত্রে এটা নিজেরই ছিল। তারপরেও আমরা দেখেছিলাম যে এটা ঘটার প্রবণতা এটার তুলনায় কম হয়। তাহলে অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে একপাশে দ্বিবন্ধন গঠিত হবে। অ্যানহাইড্রাইডের একপাশে রেজোনেন্স কাঠামো গঠিত হলেও অন্য পাশটা তখনও সক্রিয় থাকে। বাম পাশে রেজোনেন্স কাঠামো গঠিত হলে ডান পাশটা তখনও সক্রিয় থাকে। তাহলে আমরা এটাকে বলবো লেস স্টেবল বা কম সক্রিয়। এখানে এটা হবে কম সক্রিয়, লেস স্টেবল। আর শেষে এখানে অ্যাসিটাইল ক্লোরাইড আছে। অ্যাসিটাইল ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কোনো রেজোনেন্স কাঠামো থাকে না। ক্লোরিন এত বেশি তড়িৎ ঋণাত্মক যে এটার ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা নেই, এটা এর 8টা ইলেকট্রন নিয়ে বসে থাকে। সেটা এখানকার অন্য অণুগুলোর ক্ষেত্রেও সত্য, কিন্তু ক্লোরিনের এখানে কোনো রেজোনেন্স কাঠামোতে অবদান রাখার প্রবণতা খুবই 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 কম, তাই এর কোনো সুস্থিতি থাকে না। তাহলে এটা হলো সবচাইতে কম সুস্থিত, বা বলা যায় এটা হলো লিস্ট স্টেবল।
এটা আমাদের দেখা কার্বক্সিলিক অ্যাসিডের জাতকদের মধ্যে সবচেয়ে কম সুস্থিত। এখন আমি কেন কার্বক্সিলিক অ্যাসিডের জাতকদের সুস্থিতির ক্রম নিয়ে চিন্তা করছি? আমি এটা নিয়ে চিন্তা করছি কারণ আমরা জানি, আসলে আমরা এখনও এটা শিখিনি, কিন্তু আমি এরই মধ্যে আপনাদের কিছু বিক্রিয়া কৌশল দেখিয়েছি যে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে ইথার বা কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যাসাইল হ্যালাইড পেতে পারি। আর সাধারণভাবে আপনারা কার্বক্সিলিক অ্যাসিড এবং এদের মধ্যে যে কোনোটাতে যেতে পারেন, কিন্তু আমরা যেহেতু এদের আপেক্ষিক সুস্থিতি সম্পর্কে জানি, তাই আমরা এটা জানি যে আমরা যদি অ্যাসিটাইল ক্লোরাইড নিয়ে শুরু করি তাহলে আমাদের অ্যাসিটামাইড পাওয়ার সম্ভাবনা বেশি হবে যদি এখানে সঠিক উপাদানগুলো থাকে, যদি এখানে চারপাশে কিছু অ্যামিন থাকে। এখান থেকে এখানে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি, কারণ এটা অনেক কম সুস্থিত এটার তুলনায়। আপনার অ্যাসিটামাইড হতে অ্যাসিটাইল ক্লোরাইডে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক একইভাবে আপনার কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আচ্ছা আমি এভাবে বলি, আপনার কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যাসিটামাইডে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি এখানে কার্বক্সিলিক অ্যাসিড আঁকিনি, কিন্তু এটার রেজোনেন্স কাঠামো এর আসল কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায় এবং অন্যগুলোর তুলনায় বেশি ভালো। অথবা আপনার একটা অ্যানহাইড্রাইড থেকে একটা ইথার পাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্যই আমি এই ক্রমটা করেছি। এখানে ডান দিকের কোনো কিছু হতে বাম দিকের কোনো কিছুতে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা পরের কয়েকটা ভিডিওতে আরও কিছু বিক্রিয়া কৌশল দেখব।